হৃদের কথায় মায়া উত্তর করল না, শুধু লজ্জায় সিটিয়ে নত মস্তিষ্কে হয়ে দাঁড়ালো। গায়ের অন্যটা হাতে পেঁচিয়ে লজ্জায় হাঁসফাঁস করলো। হৃদ মায়ের লজ্জা দেখে যা বোঝার বুঝে নিয়ে নিজের দুহাত দেয়ালে ঠেকিয়ে মধ্যস্থে মায়াকে রেখে মায়ের মুখোমুখি ঝুঁকে পড়ে বলল, ম্যাডাম কি জেনে বুঝে আমার কাছে আসছেন নাকি পাগলামো করতে করতে চলে আসছেন? বুঝেন কিন্তু ম্যাডাম, আমি ছেড়ে দেওয়ার মানুষ না। মায়া লজ্জায় আড়ষ্ট হয়ে নুয়ে গেল। গলা শুকিয়ে এলো তৃষ্ণার্থে। তারপরেও হৃদকে বুঝতে দিতে চাইল না যে মায়া হৃদের জন্যে এসেছিল এখানে। বরং হৃদকে মিথ্যা বলতে চেয়ে রিনরিনে গলায় বলল মায়া, আমি তো শ্রেয়ার জন্য এসেছিলাম, ও নেই, আমি এখন যাই। আগের ন্যায় হৃদ একই সুরে বলল, যাবেন কেন ম্যাডাম? আর একটু থাকেন, ভালোই তো লাগছে। সেরাই নেই তো কি হয়েছে, আমি তো আছি, সুন্দরী বেয়েনের সঙ্গ দিব। হৃদের তৎক্ষণাৎ উত্তর আসলো, আমার দৃষ্টি বাজে বলেই তো আপনাকে নষ্ট চোখে দেখি ম্যাডাম, নয়তো ভালো হলে তো দূরেই থাকতাম, কাছে আসতাম না। মায়া মিনমিন করে বলল, আমি তো বিবাহিত। আমার বিবাহিত মেয়েই পছন্দ, সেজন্য তো আপনাকে পরীক্ষার প্রস্তাবটা দিয়েছিলাম। ম্যাডাম কি রাজি? মায়া মাথা নাড়িয়ে অসম্মতি দিতে দিতে আগের ন্যায় মিনমিন করে বলল, না, আমার আপনার মতো মিঙ্গেল ছেলেদের পছন্দ না। সিঙ্গেল কোথায় ম্যাডাম? আপনি আমার পরীক্ষার প্রস্তাবটা অ্যাকসেপ্ট করলেই আমি মিঙ্গেল হয়ে যাব। তারপর দুজন মিলে সোজা রুমে, আমার বেডরুম খালি, সারা রাত আপনাকে শেখাবো পড়াবো কিভাবে পরীক্ষা করতে হয়। এর মাঝে দুজনের শারীরিক এক্সারসাইজও হয়ে যাবে। পরীক্ষা মানে বোঝেন তো ম্যাডাম, কি করতে হয় জানেন তো? হৃদের বেফাস ইঙ্গিতমূলক কথায় মুহূর্তে মায়ার নাক মুখ খিচে নিল অতি লজ্জায় আড়ষ্ট হয়ে। মাথা নুইয়ে দু হাতে মুঠোয় ওড়নার আঁচলটাও পিষল। কেমন একটা অস্থিরতায় মায়া আছড়ে পড়ছে, ভেতরটা ভয়ে ধুকপুক করছে। হৃদের কথার ইঙ্গিত বুঝার মতন বয়স মায়ার হয়েছে, সেসব বুঝে। এতদিন হৃদের পরিচয় জানত না বলে মায়া হৃদের মুখে মুখে উত্তর করতে পেরেছে। কিন্তু এখন মায়া হৃদের পরিচয় সম্পর্কে অবগত হয়ে মুখ চালাতে পারছে না। বরং মায়া ইহজীবনে হৃদের সাথে কখনো তর্ক করবে না বলে প্রতিজ্ঞাও করেছে। কারণ হৃদ মায়াকে এমনি বেয়াদব বলে জানে। নিজের ফোনেও মায়ার নাম্বারটা সেইভাবেই সেভ করা। মায়াকে কতটা বেয়াদব ভাবলে হৃদ এইভাবে মায়ের নাম্বারটা সেভ করে তা জানা নাই মায়ার। মায়া এতদিন না জেনে বুঝে হৃদের সঙ্গে তর্ক করেছিল, কিন্তু এখন জামাইয়ের পরিচয় পেয়ে মুখ চালিয়ে তর্ক করে আর বেয়াদব হবে না। বরং মায়া বাধ্য বউ হয়ে থাকবে ওর নেতা সাহেবের। মায়া আর মুখ চালাবে না বলে সিদ্ধান্ত নিলেও নিজের ভেতরকার অস্থির ছটফটে উত্তেজনা হয়ে যাচ্ছে বারবার। আর কিছুক্ষণ এইভাবে হৃদের সামনে থাকলে নিশ্চিত মায়ার চতুর জামাই বুঝে যাবে মায়ার মতিগতি। মায়া হৃদকে বুঝতে দিতে চায় না নিজের ভেতরকার অবস্থার কথা, বরং এই মুহূর্তে হৃদ থেকে পালাতে চাইল। নিচে যাব আমি। হৃদ মায়ার অস্থিরতা দেখেই বলল, ম্যাডাম কি আমাকে ভয় পাচ্ছেন? অল্পতে ভয় পেলে চলবে বলুন? আমার এখনো কত কিছু করার বাকি, আর আপনার কত কিছু শেখা বাকি। আমি তো আপনার জান খাওয়ার ধান্দায় আছি, আর আপনি জান নিয়ে পালাতে চাচ্ছেন। কথাগুলো বলতে বলতে হৃদ মায়ের সাথে আরো ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। স্পর্শের দুজনের শরীর ছুঁয়ে যেতেই মায়া সর্বাঙ্গ নাড়িয়ে কেঁপে উঠল হৃদের শরীরের স্পর্শে। মুহূর্তেই মায়া হৃদের ভয়ে দেয়ালের সঙ্গে সেটে গেল কম্পিত দেহময়। হৃদ অনুভব করতে পারলেও মায়ের কম্পিত শরীরের আজ। নিস্তব্ধ ড্রয়িং রুমে যেন ঝংকার তুলল দুজনের উষ্ণ নিঃশ্বাসের শব্দ। সেই উষ্ণতা আরও বাড়িয়ে দিল হৃদ। হাত বাড়িয়ে দেয়ালের সুইচ চেপে আলোড়িত ড্রয়িং রুমটি মুহূর্তে ঘোর অন্ধকার করে তলিয়ে দিল। মায়া চমকে উঠল। অজানা ভয়ে ফের বুক ধরফর করল। হৃদ মায়ার ভয় বাড়িয়ে দিয়ে মায়ের থুতি ধরে লজ্জায় নুয়ে যাওয়া মুখটা ধরে উপরে তুলল। ভয়ার্ত মায়া আরও ভয়ার্ত হলো। শরীর শক্ত করে চোখ খিচে বন্ধ করে নিল। হৃদ আবছা আলোয় মায়ের সুন্দর মুখটা দেখল। মুখোমুখি হওয়ার দরুন হৃদের উষ্ণ নিঃশ্বাসের বাতাস মায়ের মুখে অনুভব করতে মায়ের তরতর করে কাঁপল। হৃদের ঘোর লাগা চোখে মায়ের কম্পিত চোখ জোড়া দেখল। হাত বাড়িয়ে মায়ের মসৃণ গালে স্পর্শ করল। অপর হাতটা নেমে আসলো মায়ের কোমরে। হৃদ এর চোখ আউড়িয়ে মায়ের মায়াময় মুখ আরো একবার দেখল। তার অবাধ্য মন আরো অবাধ্য হলো। হৃদের মনে হচ্ছে তার অবাধ্য মন অবাধ্য বউটাকে কাছে পাওয়ার খুশিতে আত্মহারা হয়ে তার বুক থেকে লাফিয়ে না বেরিয়ে যায়। তাহলে তার সম্মান আর কিছুই থাকবে না। এই বেয়াদব বউটা চট করে বুঝে যাবে হৃদের কথা তার অবাধ্য মনটাও শুনে না। আসলে তার মন কথা শুনে তার বউয়ের। তখন হৃদের দুর্বলতা বুঝে যাবে, যেটা হৃদ চাচ্ছে না তার ব্যক্তিত্বের বাহিরে গিয়ে এই নারী তার দুর্বলতা বুঝুক। তাছাড়া হৃদের মনের সাথে তার চোখ দুটো চরম বেহায়া। সারাক্ষণ অস্থির হয়ে কিভাবে বউকে খুঁজে বেড়ায়।
এত অবাধ্যের মাঝে হৃদ যে কিভাবে বাধ্য থাকবে সেটাই বুঝে পায় না। মাঝে মাঝে তো হৃদের নিজের জন্যই মায়া হয়, সে কিভাবে এত অবাধ্যদের মাঝে পড়ে গেল। তার মন কথা শুনে না, চোখ কথা শুনে না, হাত কথা শুনে বউকে ছুতে চায়, তার শরীরটাও কেমন বউ বউ। সবচেয়ে বড় কথা হলো তার অবাধ্য বউটাই তার কথা শুনে না। হৃদের ঘোর লাগা মন ঠিকরে উঠল মায়ার তিরতির করা কম্পিত ঠোঁটের দিকে তাকিয়ে। ঘোর লাগার মতন আসক্ত হয়ে হাতের উল্টো পিঠ ছোয়ালো মায়ার গালে। গালে পড়া মায়ার চুলগুলো হাতের উল্টো পিঠে সরিয়ে দিতে দিতে হৃদ শব্দ করে চুমু খেলো মায়ার গালে। জীবনের প্রথম চুমু হৃদ থেকে পেতে মায়ের কম্পিত শরীরের কম্পন আরও বাড়ল। শরীর শক্ত করে নিঃশ্বাস নিতে ভুলে গেল ভয়ে আর উত্তেজনায়। হৃদ মায়ের অপর গালেও ঠিক আগের ন্যায় শব্দ করে চুমু খেলো। মুখ উঠিয়ে মায়ের কম্পিত চোখের দিকে তাকিয়ে বলল, শরীর সারো। হৃদের কথায় মায়া অবধি পৌঁছালো কিনা বোঝা দায়। ভয়ে মায়া শরীর নরম করার বদলে আরো খিচে শক্ত করে পড়ে রইল হৃদের বক্ষে। নিঃশ্বাস তখনও আটকে রেখেছে কাঁপতে কাঁপতে। হৃদ মায়ের কপালে শব্দ করে ঠোঁট ছুঁয়ে নেমে আসলো দুই চোখের পাতায়। তিরতির করা দু চোখের পাতায়ও একভাবে ঠোঁট ছুঁয়ে নাকে নামতে হৃদ সেখানে শক্ত করে কামড় বসিয়ে দিয়ে মোহিত গলায় বলল, নিঃশ্বাস ছাড়ো। মায়া নিঃশ্বাস ছাড়ার বদলে বরং আরও আটকে রাখলো। মায়ের বেগতিক কম্পন বলছে এই মুহূর্তে হৃদকে কতটা ভয় পাচ্ছেও। তারপরেও হৃদ ছাড়লো না মায়াকে, বরং কামড়ে দেওয়া জায়গায় শব্দ করে ছোট চুমুখে নেমে আসলো মায়ের লাল ওষ্ঠে। বিয়েতে দেওয়া মায়ের লাল টকটকে লিপস্টিক এখনও লেগে আছে ঠোঁটে। হৃদ সেদিকে তাকে আরও আসক্ত হলো। শক্ত হাতে মায়ের গাল চেপে ঠোঁট উচালো। একত্রে মায়ের ঠোঁট জোড়া মুখে নেওয়ার 4 কি 5 সেকেন্ডের মাথায় মায়া বেহুশ হয়ে ঢলে পড়তে নিলে হৃদ এলোমেলোভাবে তৎক্ষণাৎ মায়ের দুবাহু চেপে আঁকড়ে ধরল। মায়ার দীর্ঘ সময় ধরে নিঃশ্বাস আটকে রাখার ফলে এখন জ্ঞান হারালো। হৃদ মায়ের দুবাহু টেনে বুকে চেপে ধরতে ধরতেই চট করে হৃদের মেজাজ বিগড়ে গেল। অপর হাতে নিজের ভেজা ঠোঁট জোড়া মুছতে মুছতে রাগে তিত্তির করে দাঁতে দাঁত পিষল। জীবনের প্রথম চুমুটা সে করতে পারল না বলেই তার মেজাজ গরম হচ্ছে। হৃদ বলেছিল নিঃশ্বাস ছাড়তে, বেয়াদব মহিলা ছাড়েনি, তার কথা শুনিনি, সেজন্যই জ্ঞান হারালো। বাল! নিঃশ্বাস আটকে কে চুমু খায়? বেহুশ তো হবেই। তিতির মেজাজে হৃদ চট করে মায়াকে কোলে তুলে হাঁটলো বাইরের দিকে। সে আর এখানে এক মুহূর্তের জন্য থাকবে না। অন্যের বাড়িতে সে থাকতে পারে না, তার ঘুম আসে না। বউয়ের জন্য এই বাড়িতে এসেছিল, এখন বউ নিয়ে এসে চলে যাবে। এই বেয়াদব নারীকে সে তার কাছে নিয়ে যে গতি করার করবে, কিন্তু তারপরও এখানে রেখে যাবে না। হৃদের বের হওয়ার পথে আয়ন, রাদীপ নিচে ড্রয়িং রুমে সোফায় বসেছিল। দুজনাই হৃদের অপেক্ষায় ছিল। রাদীপ হৃদের বাসায় যাবে আর আয়ন হৃদের সঙ্গে বেরিয়ে যাবে নিজের হসপিটালের উদ্দেশ্যে। আয়ন মূলত ফাহাদের বিয়েতে আসার আরও একটা কারণ ছিল জুই, কিন্তু এখানে আসার পর থেকে জুই কেমন আয়নকে এড়িয়ে চলছে, অপরিচিতর মতন ব্যবহার করছে, যেটা মোটেও আয়নের ভালো লাগেনি। সবচেয়ে খারাপ যেটা লেগেছিল সেটা হলো জুই আয়ন থেকে রাদীপকে বেশি প্রাধান্য দিচ্ছিল। রাদীপের কথায় জুই লজ্জাও পাচ্ছিল, অথচ যে লজ্জাটুকু জুই আয়নের কথায় পাওয়ার ছিল সেটা রাদীপের কথায় কেন পাচ্ছে সেটাই বুঝতে পারছে না আয়ন। এমনটা তো হওয়ার কথা নয়। জুই নিজেই আয়নের সঙ্গে যোগাযোগ করেছে, এতদিন আয়নকে গুরুত্ব দিয়েছে, প্রতিনিয়ত আয়নের খোঁজ নিয়েছে, আয়নের প্রতি আগ্রহ দেখিয়েছে বলেই আয়ন জুইয়ের সাথে একটা সম্পর্কে জড়িয়েছে। আয়ন বা জুই দুজন আর কেউই কাউকে বলেনি যে তারা একে অপরকে ভালোবাসে বা বিয়ে করতে চায়। অনুভূতির আদান প্রদান হয়নি দুজনের কারো। তারপরেও দুজনই বুঝে তারা একে অপরের মায়ায় জড়িয়ে পড়েছে। আয়ন থেকে জুই বেশি আয়নের মায়ায় জড়িয়েছে, সেটা রোজ জুইয়ের মুখে শোনা যায়। একদিন আয়ন ব্যস্ততার জন্য ফোন করতে না পারলে জুই কাঁদে, মন খারাপ করে। রোজ নিয়ম করে জুই আয়নের ফোনের জন্য অপেক্ষা করে বসে থাকে। মূলত জুইয়ের এত আগ্রহ দেখে আয়ন বাধ্য হয় জুইয়ের মায়ায় জড়াতে। দুজনের রাতের ফোনালাপের ব্যাঘাত ঘটে বলে আয়ন জুইয়ের জন্য নাইট ডিউটি ছেড়ে দিয়ে দিনে শিফট হয়েছে। দুজন রাতভর ফোনালাপ করতে পারে, সেজন্য সে নাইট ডিউটি আর করে না। তারপরেও মাঝে মধ্যে রাতে একবার করে হলেও হসপিটালে যায়, কারণ নিজেদের হসপিটাল বলে সে দায়িত্ব থেকে পিছিয়ে থাকে না। এই যেমন আজ আয়ন একবার যাবে নিজেদের হসপিটালে তদারকি করতে, কিন্তু ফাহাদের বাসায় আসার আগেও জুইয়ের সঙ্গে আয়নের ফোনে কথা হয়েছিল। জুই বলেছিল আয়নকে তাড়াতাড়ি আসতে, সে নাকি অপেক্ষা করছে আয়নের পথ চেয়ে। অথচ আয়ন এই বাসায় এসেছে বিগত 3 ঘন্টার উপর হলো। এই নিয়ে জুই একবারও আয়নের সঙ্গে আগ বাড়িয়ে কথা বলল না, বরং আয়নকে এড়িয়ে রাদীপকে গুরুত্ব দিল। রাদীপের সঙ্গেও জুই বেশ কথা বলেনি, তবে যতটুকু কথা বলেছিল জুইয়ের আচরণে মনে হয়েছিল আয়নের জন্য জুই রাদীপের সঙ্গে বেশি কথা বলেনি, নয়তো আরও কথা বলতো। মূলত আয়ন বুঝতে পারছে না জুই এমন অপরিচিতর মতন আচরণ কেন করছে আয়নের সঙ্গে। তাকে ফোনে ভালোবাসার লোভ দেখিয়ে সরাসরি সাক্ষাতে কেন পিছু হটে। আয়ন তখনকার ঘটনাকে এড়িয়ে রাদীপের সঙ্গে ফাহাদের নিচতলায় ড্রয়িং রুমে সোফায় বসেছিল।
টুকটাক কথাও হচ্ছিল রাদিফের সঙ্গে। এরই মধ্যে আয়নের আগে রাদিফের চোখ পড়ল হৃদকে বেরিয়ে যেতে বেহুশরত মায়াকে কোলে নিয়ে। চমকে ওঠার মতন সোফা ছেড়ে লাফিয়ে দাঁড়ালো রাদিফ। হৃদের কোলে মায়াকে দেখে মৃদু চেঁচিয়ে আঙ্গুল তাক করে সেদিকে দেখিয়ে তৎক্ষণাৎ আয়নকে বলল, হৃদ ভাইয়ের কোলে ওটা ফরহাদ ভাইয়ের ছোট শালী না ব্রো? আয়ন হৃদকে চলে যেতে দেখে দুষ্টু হেসে সে উঠে দাঁড়ালো। রাদিফের কাঁধে চাপড় মারতে মারতে বলল, ইয়েস ব্রো। আয়নের সম্মতিতে রাদিফের মাথায় যেন আকাশ ভেঙে পড়ার মতন চমকে উঠল। হৃদ আর প্রেম, সর্বনাশ! এত কিছু কখন হলো? রাদিফের হৃদ ভাই প্রেম করছে আর সে জানে না সেটা হয় কখনো? আল্লাহ, এত কিছু হয়ে যাচ্ছে রাদিফ এখনো টেরও পেল না। আর রাদিফ অবিশ্বাস্য গলায় আয়নকে শুধিয়ে বলল, হৃদ ভাই প্রেম করছে? না, সংসার করছে। অবিশ্বাস্য গলায় ফের মৃদু চেঁচালো রাদিফ। কি? হৃদ ভাই বিয়ে করেছে? কখন? কবে? তুমি কি আমায় মিথ্যে বলেছো আয়ান ভাই? তোকে মিথ্যে বলে আমার লাভ? আয়নের কথা বিশ্বাস করতে রাদিফের কষ্ট হলো, তারপরেও শিওর হওয়ার জন্য আগের ন্যায় অবিশ্বাস্য গলায় বলল, হৃদ ভাই কি ফরহাদ ভাইয়ের ছোট শালীকে বিয়ে করেছে? আমাদের বিয়াইনকে? তোর বিয়াইন কিভাবে হয় বলত? তোর ভাবি হবে। বড় ভাইয়ের বউকে বিয়াইন ডাকিস? ভাবি ডাক। আয়নের কথায় অবিশ্বাসে রাদিফের মাথা ঘুরে যাবার মতন। হৃদকে আজ এত বছর ধরে বিয়ে করাতে পারছে না, অথচ এখন শুনছে সে হৃদ ভাই নাকি বিয়ে করে সংসারও করছে। তাদের মা যদি শুনে হৃদ লুকিয়ে বিয়ে করে নিয়েছে, নিশ্চয়ই এর জন্য রেগে যাবে। রাদিফের মাও তো রাগী মানুষ, তাদের বাবাও রাগী, তবে সবসময় রাগটা প্রকাশ করে না, কেমন গম্ভীর মুখে শান্ত থাকেন তিনি। কিন্তু তাদের অ্যাডভোকেট মা তো হৃদের বিয়ের কথাটা শুনলেই রেগে যাবে। তাছাড়া শশীর কি হবে? সে তো হৃদের বর্তমান ফিয়ন্সে। রাদিফ অস্থির চিত্তে পুনরায় বলল, শশীর কি হবে এখন আয়ান ভাই? হৃদ ভাই তো আর শশীকে বিয়ে করতে চাইবে না। আমি বিয়ে করে ফেলি শশীকে? সিরিয়াস কথার মাঝে রাদিফের খেয়ালি কথায় বিরক্ত বোধ করলো আয়ন। রাদিফের মাথায় ঠোকা মারতে মারতে বলল, তোর না গার্লফ্রেন্ড আছে, ধান্দাবাজ? রাদিফ মাথা ঘষে সিরিয়াস গলায় বলল, দরকার হলে দুটোকে বিয়ে করবো আয়ান ভাই। গার্লফ্রেন্ডও রাখবো, শশীকেও রাখবো। শশী শুনলে তোকে ঝাড়ু পেটা করবে বেদ্যপ। তাহলে আমি আম্মুকে বলে দিব হৃদ ভাই প্রেম করছে, তাহলে আম্মু আমাকে বিয়ে করিয়ে দেবে। এমনিতেই হৃদ ভাইয়ের জন্য আম্মু আমাকে বিয়ে করাচ্ছিল না, এখন তো রাস্তা পরিষ্কার। কিন্তু এর আগে হৃদ ভাইকে ধরতে হবে। ভাই তো আমাকে রেখে চলে যাচ্ছে, রাতে আমি ঘুমাবো কোথায়? কথাগুলো বলতে বলতে রাদিফ দৌড় লাগালো দরজার দিকে। পেছন থেকে আয়ন খানিকটা চেঁচিয়ে রাদিফের উদ্দেশ্যে বলল, আজকের জন্য হৃদকে তুই ভুলে যা রাফিদ। তোর ভাই এখন বউ পেয়েছে, তোকে সঙ্গে নিবে না সে। আজকের জন্য তুই এখানেই ঘুমা। আয়ন হাসতে হাসতে রাদিফের দৌড়ে চলে যাওয়া। রাদিফ তাড়াহুড়ো করে দৌড়ে গিয়ে হৃদের নাগাল পেল না, বরং দৌড়ে গিয়ে দেখলো হৃদের গাড়ি ততক্ষণে গেট দিয়ে বেরিয়ে গেছে। পেছন থেকে রাদিফ যে এত করে ডাকলো তাকে সঙ্গে করে নিয়ে যেতে, কিন্তু হৃদ তো শুনলই না, বরং গাড়ির স্পিডে টেনে হৃদ চলে গেল। রাদিফ মন খারাপ করে পুনরায় হাঁটলো ফাহাদদের বাড়ির পথে। আজকে সে আর হৃদের বাসায় যেতে পারবে না কাল সকাল ছাড়া। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।